শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প পিগ মানে শুয়োর ছানা। পিগ মানেই শুয়োর ছানা, তা সে গিনিরই হোক আর নিউ গিনিরই হোক। এই নিয়েই গোলমাল, এই নিয়েই ভীষণ তর্ক বিতর্কের শুরু। তখনকার দিনে কাকুরগাছি স্টেশনে নকুলবাবুই ছিলেন মালবাবু আর স্টেশন মাস্টার, একাধারে দুই। আমার নকুর মামারা থাকতেন তখন কাকুরগাছিতে। কামারহাটি থেকে তার এক বন্ধু তাকে একজোড়া গিনিপিগের বাচ্চা উপহার পাঠিয়েছিলেন। সেই মাল খালাস করতে তিনি স্টেশনে গেছিলেন, আর সেই মাল নিয়েই তুলকালাম কাণ্ড। ন্যায্য মাসুল দিয়ে নিয়ে যান আপনার মাল বলেছিলেন নকুলবাবু, আর তা যদি না দিতে চান তো রেখে যান আপনার মাল। আইন হচ্ছে আইন, আমি তার রদবদল করতে পারবো না, আমার সে এখতিয়ার নেই। কি বলছেন মশাই? খাপ্পা হয়ে উঠলেন নকুর মামা। এই তো আপনাদের আইন, দেখুন না, আপনাদের মাসুলের বইয়েই লেখা আছে। এখানে কি লেখা আছে দেখুন দেখি। লিখে দিয়েছে এই যে সরল ভাষায়, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যাহা আদর করিয়া পুষিবার মতো, তাহা কাঠের বাক্সে ভালো করিয়া পাঠাইলে 25 মাইলের জন্য তাহার মাসুল কামারহাটি থেকে কাকুরগাছি ক মাইল মশাই, প্রত্যেকটির জন্য 4 আনা করিয়া পড়িবে। যাদের নিয়ে এত কাণ্ড, সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী দুটি একজোড়া গিনিপিগের বাচ্চা, এসব বিতর্কে কান না দিয়ে তাদের ছোট্ট কাঠের বাক্সের খাঁচায় বসে এক মনে বাঁধাকপির পাতা চিবুচ্ছিল। 4 আনা করিয়া পড়িবে। নকুলবাবু আওড়ালেন, পড়িলেই হইল, বলিলেই হইল, আদর করিয়া পুষিবার মতো। তাই বটে আর কি, আদর করিয়া পুষিবার মতো নয় বলছেন কি? চেয়ে দেখুন দেখি বাচ্চাগুলোকে একবার। গিনিপিগের বাচ্চা কি আদর করে পোষে না মানুষ? কেটে খায় নাকি তাদের ধরে ধরে? পকেট হাতড়ে তিনি একটি আদুলি বার করলেন। 4 আনা করে প্রত্যেকটির মাসুল হলে দুটোর হয় 4 দুগুণে 8 আনা। এই নিন আপনার 8 আনা। নেব না আমি 8 আনা, জানালেন নকুলবাবু। মাসুলের বইটা হাতে নিয়ে পাতা উল্টিয়ে তিনি বললেন, দেখুন না কি লেখা আছে এখানে। গৃহপালিত জন্তুর মাসুল হার, শূকর ছানার হার প্রত্যেকটি 5 আনা, দেখেছেন? ও তো শূকর ছানার দর, গৃহপালিত জন্তুর মাসুল, আর এ হচ্ছে গিনিপিগ, আদরের জিনিস। আদরের জিনিস বুঝি না মশাই। পিগ মানে শূকর ছানা, সে গিনিরই হোক আর নিউ গিনিরই হোক, কি আমাদের গোসাই পুকুরের হোক গে। আমি পিগের মাসুল নেব আপনার কাছ থেকে, মানে দুটো জন্যে আপনাকে 10 আনা দিতে হবে। কোন আইনে শুনি? রেলের আইনে। এই তো এখানে লেখাই আছে, সন্দেহস্থলে রেল কর্মচারী যে হারটি বেশি সেইটি চার্জ করিবেন। মাল খালাসকারী ইচ্ছা করিলে পরে বাড়তি মাসুল ফেরত পাইবার জন্য যথাস্থানে দাবি জানাইতে পারে। বেশ, তাহলে জেনে রাখুন, আমি আপনাকে 8 আনা দিতে গেলাম, আপনি তা নিলেন না। তাহলে রাখুন আপনি ওদের, যতদিন না আপনার সুমতি সুবুদ্ধি হয়। থাকুক ওরা আপনার হেফাজতে। কিন্তু মনে রাখবেন, যদি এদের একটারও কোনো অনিষ্ট ঘটে তাহলে আমি খেসারতের নালিশ আনব, বলে নকুর মামা চোটে মোটে কাকুরগাছি স্টেশনের থেকে চলে এলেন। এসেই বাড়ি ফিরে তিনি লম্বা একখানা চিঠি লিখলেন রেলওয়ের এজেন্টকে। তারপর চিঠিটা ডাকে ছেড়ে দিয়ে বিজয়ীর হাসি হেসে আপনার মনেই বললেন, এবার শ্রীমান নকুলচন্দ্রের চাকরি খতম। হন্যে হয়ে নতুন চাকরি খুঁজে বেড়াতে হবে বেচারাকে। আমার সঙ্গে চালাকি করতে এসছে, ইয়ার কি। দিন 7 পরে লম্বা একটা খামে জবাব এলো কোম্পানি থেকে। নকুর মামা ব্যগ্রভাবে খামখানা ছিঁড়ে ছোট্ট এক টুকরো স্লিপ পেলেন তার ভেতরে। তাতে লেখা ক 7596, বিষয় গিনিপিগ সম্পর্কে মাসুলের হার। এজেন্টের উদ্দেশ্যে লিখিত আপনার চিঠি আমরা পাইয়াছি। বাড়তি ভাড়া ফেরত পাইবার জন্য রেলওয়ের ক্লেমস বিভাগে আপনার দাবি পেশ করুন। পরে পত্রপাঠ 6 পাতা ফলাও করে ক্লেমস বিভাগে তার চিঠি পাঠালেন নকুর মামা। জবাব এলো 3 হপ্তা বাদে। মহাশয়, আপনার 16 তারিখের পত্র অনুযায়ী আমরা কাকুরগাছি স্টেশনে খোঁজ করিয়া জানিলাম যে আপনি আপনার মাল খালাস লইতে রাজি হন নাই। অতএব বর্ধিত মাসুল ফেরত পাইবার কোনো প্রশ্নই ওঠে না। তবে
আপনি যদি কামারহাটি হইতে কাকুরগাছি পর্যন্ত 2টি গিনিপিগের মাসুলের হার কত হইতে পারে তা অবগত হইতে ইচ্ছুক থাকেন, তাহলে তো আমাদের রেলওয়ে ট্রাফিক বিভাগে লিখিতে পারেন ইতি। সঙ্গে সঙ্গে নকুর মামা এবারে 9 পাতার এক চিঠি ঝাড়লেন ট্রাফিক বিভাগের উদ্দেশ্যে। ট্রাফিকের বড় সাহেব যথা সময়ে মানে 7 সপ্তাহ বাদে সেই চিঠিতে নেক নজর দিলেন। আদ্যপান্ত পড়ে সব মর্ম অবগত হয়ে আপন মনে তিনি বললেন, আহা, বাচ্চা দুটো তো এতদিন না খেতে পেয়ে মরেই গেছে বোধ হয়, বলে তৎক্ষণাৎ তিনি কাকুরগাছিতে খবর পাঠালেন, মালের বর্তমান অবস্থা জানাও। বর্তমান অবস্থা জানাও তলব পেয়ে নকুলবাবুর চোখ কপালে উঠল। উপরওয়ালা কি জানতে চায় শুনি? আমি কি ডাক্তার যে নাড়ি টিপে মালের খবর দেব? গিনিপিগের দেহ পরীক্ষা করতে হলে তো ঘোড়ার ডাক্তার হওয়া লাগে। তবে একটা কথা বলতে পারি, খিদে যদি স্বাস্থ্যের কোনো লক্ষণ হয় তো ওই একরত্তি চেহারার মানুষের পক্ষে ওরা যা খায় আমরা যদি তা খেতে পেতাম ও পারতাম তো বর্তে যেতাম। ভাগ্যিস ওদের একজোড়াই এখন আছে এখানে, এরকম আরও 2-10টি থাকলে এই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিত। তাহলেও তার রিপোর্ট আপ টু ডেট করার মতলবে তিনি সরজমিন তদারকে গেলেন। অফিসের পিছনে দিকে একটা কাঠের বাক্সে তাদের রাখা হয়েছিল, ট্রেনের ঘণ্টিমারা লোকটির হেফাজতে। গিয়ে যা দেখলেন তাতে তার চক্ষু স্থির। একটু আগের কপালে ওঠা চোখ এখন ছানা পড়ার মতো হয়ে গেল। ও মা, এর মধ্যে ছানা পেরেছে! 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তিনি গুনে গেলেন। মোটমাট 8 জন। ইস, সবকটাই পাগলের মতো বাঁধাকপির পাতা চিবুচ্ছে। নকুলবাবু কর্তাকে তার জবাবে জানালেন, দুজনের সংসার কাচ্চা বাচ্চা নিয়ে এখন সর্বসাকুল্যে 8 জনের পরিবারে দাঁড়িয়েছে। সবাই বেশ সুস্থ শরীরে বহাল তবিয়তে রয়েছে। আশা করি আপনিও সেরকম আছেন। পুনশ্চ ইতিমধ্যে ওদের খাবার জন্য বাঁধাকপির বাবদে আমার যে 10 টাকা খরচা হয়েছে সেটার জন্য কি হেড অফিসে বিল করে পাঠাবো? জবাব এলো, যাহার মাল তাহার নিকট হইতেই মালের দরুন যাবতীয় খরচ আদায় করিতে হইবে। বললেই হলো, বলে দিলেই হলো। নির্দেশ পেয়ে নকুলবাবুর স্বগতোক্তি শোনা গেল। আমি নকুরবাবুর কাছে বাঁধাকপির বাবদে 10 টাকা 14 আনার বিল নিয়ে যাব, আর অমনি উনি আপ্যায়িত হয়ে বলবেন, এই যে এসেছেন, আসুন, আস্তাজ্ঞে হোক, আর এই নিয়ে যান আপনার 10 টাকা 14 আনা। টাকাটা আমায় কামড়াচ্ছিল, ভারী খুশি হলাম আপনাকে দিতে পেরে। তাহলেও কর্তৃপক্ষের আদেশ অমান্য করার নয়। রেলের ভ্যানে চেপে বিল হাতে নকুর মামার ঠিকানায় গিয়ে কলিং বেল টিপলেন নকুলবাবু। এই যে এসেছেন অবশেষে, তাকে দেখে বলে উঠলেন নকুর মামা, একদিনে আপনার সুবুদ্ধি হয়েছে তাহলে। গিনিপিগের বাক্সটা এনেছেন তো সঙ্গে করে? না, বাক্স নয়, বিল এনেছি। এতদিন ধরে গিনিপিগদের খোরপোশের খরচা বাবদে 10 টাকা 14 আনার খরচা বিল। টাকাটা কি আপনি এখন দেবেন? বাঁধাকপির বাবদে টাকা দিতে হবে? নকুর মামা যেন খাবি খেলেন। আপনি কি বলতে চান আমার ওই 2টো গিনিপিগের বাচ্চা? এখন আর 2টো নেই মশাই, 8টা, জানালেন নকুলবাবু। পিতা মাতা পুত্র কলত্র নিয়ে সর্বসাকুল্যে 8 জন। এর উত্তরে আমার নকুর মামা মুখে কিছু আর না বলে দরাম করে নকুলবাবুর মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। এর মানে? নকুলবাবু রুদ্ধদ্বারের সামনে দাঁড়িয়ে আপন মনেই আওড়ালেন, এর মানে আর আমার জানতে বাকি নেই। মানে হচ্ছে বাঁধাকপির 1 চিলতে পাতারও দাম আমি দেব না, নকুর দেবে দাম। তাহলেই হয়েছে। 4 আনার জায়গায় 5 আনাই দিতে চায় না যে সে দেবে 10 টাকা 14 আনা? কঞ্জুসের ধাড়ি কাহাক্কা। ট্রাফিক বিভাগের বড় কর্তা ইতিমধ্যে খোদ এজেন্ট সাহেবের ঘরে গিয়ে জানতে চেয়েছেন, গিনিপিগরা পিগ কি পিগ নয়? ওরা কি পিগের পর্যায়ে পড়বে নাকি খরগোশ ইত্যাদির ন্যায় ছোট্ট পোষ্য জন্তুর পর্যায়ে পড়ে? পিগেরই বা কি রেট, পোষ্য জন্তুরই বা কি? শুধিয়েছেন এজেন্ট। পিগ হলে 5 আনা আর খরগোশ জাতীয় হলে 4 আনা, জানালেন ট্রাফিকের বড় কর্তা। এখন কথা হচ্ছে, এগুলি খরগোশ না শুকর গোষ্ঠীর? কি ওগুলো? শুয়োর আর খরগোশের 2 স্টেশনের মাঝামাঝি কোনো হল্টিং স্টেশনের বলে আমার মনে হয়, ঘাড় চুলকে বললেন এজেন্ট সাহেব। যাই হোক, এ সম্বন্ধে বিলেতে গর্ডন সাহেবকে আমি লিখেছি, তিনি এসব বিষয়ে বিশেষজ্ঞ। জন্তু জানোয়ারদের ব্যাপারে তার জুড়ি নেই, কাগজপত্র সব আমার টেবিলে রেখে যান।
চিঠি গেল গর্ডন সাহেবের কাছে, কিন্তু তিনি তখন খাস বিলেতে ছিলেন না। উত্তর মেরুতে দুর্লভ প্রাণীর খোঁজে বেরিয়েছিলেন এক আবিষ্কার অভিযানে। সেই চিঠি তার উদ্দেশ্যে ঠিকানা বদলে চলল, স্থান থেকে স্থানান্তরে চিঠির বদল হতে হতে চলল। এজেন্ট সাহেব ভুলে গেলেন গিনিপিগের কথা, ট্রাফিকের বড় কর্তা বিস্মৃত হলেন, এমনকি নকুর মামারও তা আর মনে রইল না। কিন্তু বেচারি নকুলবাবু ভুলতে পারলেন না। হেড অফিসে তার চিঠি এলো একদিন। তার মর্ম, সেই গিনিপিগদের নিয়ে কি করব, যে হারে তাদের বংশবৃদ্ধি হচ্ছে এবং যেমনটি দেখছি তাতে মনে হয় তাদের জীবনে বিবাদ, বিসম্বাদ, মারামারি, খুনোখুনি বলে কিচ্ছু নেই, এবং এ পর্যন্ত তাদের কেউ একটা আত্মহত্যাও করেননি। 32 জনায় দাঁড়িয়েছে এখন, কমতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খেয়ে খেয়ে আমার ভুষ্টি নাশ করছে তারা সবাই। এমত অবস্থায় কি করব আমি? বেচে দেব কি? চটপট জানান। উপরওয়ালা পত্রপাঠ তার পাঠালেন, না, বেচিবে না। তারপরে বিস্তারিত চিঠি এলো কর্তার কাছ থেকে। তাতে বিশেষভাবে জানানো, উক্ত মালগুলি রেল কোম্পানির নয়, ওইগুলি কেবল আমাদের হেফাজতে রহিয়াছে, বিবাদের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেইভাবেই থাকিবে। ওইগুলি দান বিক্রয়ের কোনো অধিকার আমাদের নাই। তুমি যথাসম্ভব যত্ন সহকারে উহাদের তত্ত্বাবধান করিবে। চিঠি হাতে নিয়ে নকুলবাবু গিনিপিগদের মুলাকাত করতে গেলেন। তারপরে মিস্ত্রি মজুর লাগিয়ে আপিসের একধারে থাকে থাকে বিরাট উঁচু এক সেলফ বানালেন। তার খুপড়িতে খুপড়িতে যত গিনিপিগরা শোভা পেতে লাগলো। খুপড়িগুলি এমনভাবে বানানো যাতে বেশ হাওয়া বাতাস খেলতে পায়, মুক্ত বাতাসে মনের আনন্দে থাকতে পারে তারা। তারপর তাদের আহারাদি সুবন্দোবস্ত করে দিয়ে তিনি নিজের কাজে মন দিলেন। অবশেষে কয়েক মাস বাদে একদিন হাল ছেড়ে দিয়ে তিনি লম্বা এক কাগজের শিটে লিখলেন 160। পাতা জোড়া বড় বড় হরফে শুধু ওই একটি সংখ্যা, আর কিছু না। তারপর সেই কাগজখানা তিনি হেড অফিসে পাঠিয়ে দিলেন। হেড অফিস থেকে জানতে চাইল 160 মানে কি? ওই হতভাগা গিনিপিগের বাচ্চা, দোহাই আপনাদের, ওর কতকগুলো আমাকে বেচতে দিন, নইলে আমি খেপে যাব। আপনারা কি চান আমি পাগল হয়ে যাই? জবাব গেল নকুলবাবুর, বেচিবে না, খবরদার। চটপট জবাব এলো হেড অফিসের, উহাদের একটু বেচিবার আমাদের অধিকার নাই। এর কিছুদিন পর গর্ডন সাহেবের জবাব এলো বিলেত থেকে। সাহেব তার চিঠিতে বহুত ব্যাখ্যা আর বিশ্লেষণ করে জানিয়েছেন যে গিনিপিগদের আদৌ শূকর জাতীয় বলা যায় না, বরং ওরা খরগোশ গোষ্ঠীর। তবে ওদের বিশেষত্ব যে খুব ক্ষিপ্র গতিতে ওরা বংশবৃদ্ধি করে থাকে। এজেন্ট চিঠি পেয়ে ট্রাফিক সাহেবকে খবর দিলেন, 4 আনা করে চার্জ নাও। ট্রাফিক সাহেব সব নথিপত্র অডিট বিভাগে পাঠিয়ে দিলেন। তাতে নজর দিতে অডিট সাহেবের কদিন গেল। অবশেষে নকুলবাবুর কাছে হুকুম এলো, 160টি গিনিপিগের বাবদে মালের প্রাপকের নিকট হইতে প্রত্যেকটির জন্য 4 আনা হারে চার্জ করিবে। নকুলবাবু তখন গিয়ে গিনিপিগদের নিয়ে পড়লেন। পেল্লায় 2টো খাঁচা বানিয়ে তাদের সবগুলোকে ধরে প্রথমে খাঁচার ভেতর পুরে ছোট্ট একটা দরজার মতো ছেঁদা দিয়ে দ্বিতীয় খাঁচার ভেতরে পাচার করতে লাগলেন আর গুনতে লাগলেন সঙ্গে সঙ্গে। নকুলবাবু চিঠি দিলেন হেড অফিসে আবার, আপনাদের অডিট বিভাগ গিনিপিগদের চেয়ে ঢের পিছিয়ে পড়েছে। তারা এখন আর 160 নেই, মা ষষ্ঠীর দয়ায় 60-এর বাছারা এখন প্রায় 800-র কাছাকাছি। আমি এখন ওই 800-র প্রত্যেকটির জন্যেই কি 4 আনা করে চার্জ করব? ওদের খাওয়াতে পড়াতে বাঁধাকপির বাবদে যে 200 টাকা ব্যয় হয়েছে তারই বা কী হবে? তারপর কিছুদিন ধরে উভয় পক্ষের অনেক চিঠি চালাচালি হলো। কি করে অডিট বিভাগের হিসাবের গলদে 800-র জায়গায় 160 হলো তার অনুসন্ধানে সময় গেল কম নয়। আরও কিছু সময় গেল অডিট বিভাগের পক্ষে বাঁধাকপির মর্ম হৃদয়ঙ্গম করতে। এদিকে নকুলবাবুর দুর্গতির অন্ত নেই। আপিস থেকে প্রায় দূর হবার মতো অবস্থা। গোটা অফিস জুড়ে খালি গিনিপিগ আর গিনিপিগ। মেঝে, চেয়ারে, টেবিলে, মাল ওজনের মেশিনের ওপর গিনিপিগরা ঘুরে বেড়াচ্ছে। খিদের জ্বালায় তারা কাউন্টারে উঠে বিভিন্ন স্টেশনের টিকিট ফিস্টি করে খেয়ে চিবিয়ে শেষ করে দিচ্ছে সব। কিচ্ছু বলার নেই। টিকিট বেচার ঘুলঘুলির কাছে কোনো রকমে হাত পা তুলে বসে তিনি যথাসম্ভব তত্ত্বাবধানতা সহকারে গিনিপিগদের হটাচ্ছেন। আপিসের ওই 3-4 ফুটের মধ্যে এসে ঠেকেছেন তিনি এখন। গিনিপিগরা কোণঠাসা করে দিয়েছে তাকে। উপরের আপিস থেকে উচিত চার্জ নিয়ে
800 বাচ্চাকে দিয়ে দিবার হুকুম যখন এলো তখন গিনিপিগেরা সংখ্যায় আরও বেড়েছে। আর নকুলবাবুর নিঃশ্বাস ফেলার ফুরসত নেই তখন। লোক লাগিয়ে নিজে লেগে বড় বড় কাঠ চিড়ে ফালি ফালি করে লম্বা লম্বা সেলফ বানাচ্ছেন তিনি গিনিপিগদের জন্যে। স্টেশনের মাল গুদামেই ভরবেন সবাইকে। 4-4 চাকর লেগেছে গিনিপিগদের সেবা শুশ্রূষার জন্যে। গাড়ি গাড়ি বাঁধাকপির অর্ডার দিয়েছেন। গুদাম জোড়া গিনিপিগ কলোনি তৈরি করে সবার পুনর্বাসন করে কদিন পরে তিনি হেড অফিসের হুকুম পড়ার ফুরসত পেলেন। গিনিপিগদের সেন্সাস তখন দাঁড়িয়েছে 4060 এবং আরও 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 তারা আসছে দিনে দিনে, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে। এমন সময়ে অডিট বিভাগ থেকে আরেকটি হুকুমনামা এলো। গিনিপিগদের বিলে সামান্য ত্রুটি হইয়াছে। 2টি গিনিপিগের মাসুল 8 আনা মাত্র আদায় করিয়া সমস্ত গিনিপিগ প্রাপককে দিয়া দিবে। এই খবর পেয়ে নকুলবাবু একদম আহ্লাদে লাফিয়ে উঠলেন। হ্যাঁ, এইবার এতদিনে মাল খালাস হবে। নিতে রাজি হবেন নকুলবাবু। তৎক্ষণাৎ তিনি মালের বিল বইয়ের একটি পাতায় খসখস করে 8 আনার বিল লিখে ফেললেন আর সেই বিল নিয়ে দৌড়ালেন নকুরবাবুর বাড়ির দিকে। বাড়ির দরজায় পৌঁছে তাকে থমকে দাঁড়াতে হলো হঠাৎ। বাড়িটা যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। জানলায় পর্দা টাঙানো নেই, জানলাগুলি খোলা। খাঁ খাঁ করছে ভেতরটা, হাঁ হাঁ করছে সারা বাড়ি। জানলার ভেতর দিয়ে ফাঁকা বাড়ি তার দিকে বিদ্রুপের দৃষ্টি হানতে লাগলো। উপরে চোখ তুলে দেখলেন বারান্দায় রেলিংয়ে কাঠের বোর্ড ঝুলছে, তাতে টু লেট এর নোটিশ লটকানো। আবার দৌড়াতে দৌড়াতে তিনি ফিরে এলেন স্টেশনে। তার অনুপস্থিতির অবকাশে আরও 69টি গিনিপিগের জন্ম হয়েছে। আবার তিনি ছুটলেন নকুরবাবুর পাড়ায়। ওই অঞ্চলের পাড়াপড়শির কারুর কাছে খোঁজ নিয়ে নকুরবাবুর ঠিকানা পাওয়া যায় কিনা, বা তিনি পাড়ার আর কোথাও গিয়ে যদি উঠে থাকেন। না, তিনি ওই এলাকাতেই নেই। কাকুরগাছির তল্লাট ত্যাগ করে চলে গেছেন। তার খবর দিতে পারল না কেউ। স্টেশনে ফিরে এসে তিনি দেখলেন তার অবর্তমানে আরও 260টি গিনিপিগ ধরাধামে এসে উপস্থিত। অডিট বিভাগকে তার করে দিলেন নকুলবাবু। 2টি গিনিপিগের দরুন 8 আনা মাসুল আদায় করতে পারলাম না। নকুরবাবু এই এলাকা ছেড়ে চলে গেছেন। বর্তমানে ঠিকানা কেউই জানে না। এ অবস্থায় কি করব? হেড অফিস থেকে জানালো যাবতীয় মালপত্রপাট হেড অফিসে পাঠাইয়ে দাও। খবর পাবা মাত্র কাজে লেগে গেলেন নকুলবাবু। আর যে 8 ডজন চাকরকে লাগিয়েছিলেন তারাও কাজ করতে লাগলো। সবাই মিলে কাঠ চিরিয়ে লোহার পাত মুড়ে পেরেক ঠুকে বড় বড় প্যাকিং বাক্স বানাতে লাগলো। আর সেই সব বাক্স ভর্তি করে গিনিপিগদের তিনি চালান করতে লাগলেন ওয়াগন বোঝাই হেড অফিসের উদ্দেশ্যে। হন্যে হয়ে দিনের পর দিন এই হলো সবার কাজ। 1 সপ্তাহে 7টা ওয়াগন বোঝাই করে 299 বাক্স গিনিপিগ তিনি পাচার করলেন। কিন্তু এই 7 দিনে আরও 727 গিনিপিগ এসে হাজির। হেড অফিস থেকে হঠাৎ জরুরি তার এলো, আর গিনিপিগ পাঠাইতে হইবে না, পাঠাইবে না খবরদার। এখানকার গুদাম ভর্তি হইয়া গিয়াছে, গুদাম উপছাইয়া পড়িতেছে, অতএব প্রেরণ বন্ধ করো। না, বন্ধ করিতে পারিব না। কেবল এই কথাটি তার যোগে জানাইবার জন্যই নকুলবাবু কয়েক মিনিট থামলেন। তারপরেই পূর্ববৎ প্যাক করতে লাগলেন গিনিপিগদের। পরের ট্রেনে হেড অফিস থেকে ইন্সপেক্টর সাহেব ছুটে এলেন। তার উপর ভার দেওয়া হয়েছিল যেমন করে পারো গিনিপিগদের এই স্রোত থামাও। তার গাড়ি এসে কাকুরগাছিতে যখন থামলো তিনি দেখলেন রেল লাইনে 3টি ওয়াগন পরপর দাঁড়িয়ে। 2টি ওয়াগন গিনিপিগে বোঝাই হয়ে ছাড়বার জন্য তৈরি, আর তৃতীয়টিতে তখনও বোঝাই হচ্ছে। নকুলবাবুর 6 জন চাকর মাল বয়ে আনছে, ওয়াগনে তুলছে, আবার খালি প্যাকিং বাক্স নিয়ে খাড়া হচ্ছে নকুলবাবুর সামনে। আর নকুলবাবু ক্ষুদ্র 2 হাতে কুলিয়ে উঠতে না পেরে মস্ত বড় এক বেলচা নিয়ে লেগেছেন। বেলচা দিয়ে গিনিপিগদের তুলে তুলে প্যাকিং বাক্স ভরাট করছেন। গিনিপিগদের উপসর্গ চুকিয়ে দেওয়ার জন্য তিনি মরিয়া। এই ওয়াগনটা ভর্তি হলেই হয়ে যায় এতদিনে ফয়সলা। ইন্সপেক্টরের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, না মশাই, এরপর আর আমি গিনিপিগদের ব্যাপারে নেই। ভয়ঙ্কর একটা ফাঁড়া আমার কাটলো। বলার সাথে সাথে তার হাতের বেলচাও চলতে লাগলো। বাক্স ভরতে ভরতে দম নিয়ে তিনি বললেন, এরপর আর জন্তু জানোয়ারদের ভাড়া নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাবো না। শুয়োরই হোক কি গরুই হোক কি গাদাই হোক, গন্ডারি হোক কি হাতিই হোক, আমার কাছে সবার ওই এক মাসুল, 4 আনাই। ইন্সপেক্টর তো ব্যাপার দেখে হতভম্ব। হ্যাঁ, আমার কাছে গিনিপিগের বাচ্চা আর হাতির বাচ্চার এক রেট, এক হার। এরপর এই নিয়ে আর দ্বিতীয়বার কেউ আমাকে পিগ বানাতে পারবে না। জানোয়ার নিয়ে এসে
আবার আমায় বোকা বানাবে এমন জানোয়ার আমি নই। তৌবা তালাক, তৌবা তালাক, তৌবা তালাক। এই ওয়াগান ছেড়ে দিয়ে গঙ্গা স্নান করে ফিরবো। বাবা, পূর্বজন্মের কত পাপের কে জানে, আজ প্রায়শ্চিত্ত হয়ে গেল আমার। যে গুটি কয় গিনিপিগ তখন বাকি পড়েছিল বেলচায় তুলে বাক্সে ভরে দিয়ে কাজ খতম করে নকুলবাবু যেন অকুল পাথার থেকে সাঁতার কেটে উঠলেন। কুল পেয়ে কপালের ঘাম মুছে খাড়া হয়ে দাঁড়াতেই তার মুখে মন্দ মধুর হাসি ফুটে উঠল। যাই বলুন, মন্দের ভালো আছে বই কি, সে কথা বলতেই হবে। ভগবান যা করেন মঙ্গলের জন্যেই। মনে করুন, এগুলো গিনিপিগের বাচ্চা না হয়ে যদি হাতির বাচ্চা হতো, তাহলে? এইখানেই সমাপ্ত হলো শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প পিগ মানে শুয়োরছানা। ধন্যবাদ।